সন্ধ্যা স্নান পরিভ্রষ্ট বৈশ্য বৃত্তিপরায়ণ দেবরাজ ইতি খ্যাত বিশ্বস্ত জনবঞ্চক। এই ব্রাহ্মণের নাম ছিল দেবরাজ। আর কি বললো শেষ কথাটা? বিশ্বস্ত জনবঞ্চক। বিশ্বস্ত, যারা বিশ্বাস করে, আত্মীয় পরিজন সবাইকে হত্যা করে মেরে ধরে তার সব সম্পত্তি নিজের করে। বর্তমান সমাজেও কিন্তু তাই। আমরা যাদের কাছে নিত্য নিত্য আঘাত পাই, ঠকি, তারাও কিন্তু আমাদের বিশ্বস্ত। যাদেরকে বিশ্বাস বেশি করবেন তারাই কিন্তু প্রথমে। আর একটা কথা জানবেন, আজ হোক আর কাল, যদি কারোর 1 টাকাও যদি ঠকিয়ে নিজের পকেটে ঢুকিয়েছেন, জানবেন একদিন না একদিন আপনাকে সুদে আসলে ওই 1 টাকা চুক্তা করে তারপরে যেতে হবে। 1 টাকাও যদি কারো টুপি পরিয়ে নিয়ে নেওয়া যাকে বলি আমরা, 1 টাকাও যদি কারো মেরেছেন, সুদে আসলে চুক্তা করে তারপরে যেতে। খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে, শোনাবো? হ্যাঁ, এক গ্রামে 2 বন্ধু ছিল। সবার ইচ্ছা আছে, ঘুম পাচ্ছে না তো কারো? অনেকের চোখ ছোট ছোট রয়েছে। ঘুম পাচ্ছে নাকি? পাচ্ছে না তো? প্রেম সে বলো। সবাই জেগে তো? এক গ্রামে 2 বন্ধু ছিল। মন দিয়ে শুনুন, এটা কেবল সব গল্প নয়, এটা বাস্তব ঘটনা এবং এর থেকে শিক্ষার আছে। আমরা বুঝতে পারি না তো কি করে আমাদের টুপি দেওয়া যে টাকা নিজের করি, সেটা কি করে যায় বুঝে দেখতে হবে। 2 বন্ধু, একজন অত্যন্ত সৎ, একদম সৎ বলতে যা বোঝায় বর্তমানে যা দেখা যায় না, যা বলে দেবেন তাই, যদি বলেন হ্যাঁ তো হ্যাঁ, না তো না, যা বুঝিয়ে দিলেন তাই, সৎ বন্ধু। আর একজন ঠিক তার উল্টো, অসৎ বন্ধু, চালাকি বুদ্ধিমত্তা খালি। সৎ বন্ধু অনেক কষ্ট করে অনেক অর্থ উপার্জন করেছে, অনেক সম্পত্তি। তাই দুষ্ট বন্ধু বলছে, এই ভাই শোন, তোর তো অনেক সম্পত্তি আছে, তাই কাজ করে একটা ব্যবসা করি। তা আমার তো মূলধন নেই, তুই মূলধন দে, আর আমি বুদ্ধি দিয়ে ব্যবসা করব, যা মুনাফা হবে অর্ধেক অর্ধেক ভাগ বাটোয়ারা করবো। বেশ, সব বন্ধু বলে বেশ ঠিক আছে, আমার তো অর্থ আছে, পড়েই আছে, এমন তো কোনো কাজে লাগছে না, ঠিক আছে চল ব্যবসা করলে যদি মুনাফা হয়, লাভ হয়, ভালো কথা, ব্যবসা কর। ব্যবসা আরম্ভ করেছে, ব্যবসা খুলেছে। বেশ কিছুদিন ব্যবসা যখন করেছে, 2 বছর 5 বছর 10 বছর ব্যবসা করেছে, ভালো মোটা টাকা মুনাফা হয়েছে। ওই দুষ্ট বন্ধুর লোক তো একটু বেশি, তা কোনো একটা কারণে, ব্যবসার কোনো কারণে অনেক দূরে কোনো এক গ্রামে যেতে হয়েছে। যখন গেছে 2 বন্ধু মিলে, কাজ মিটেছে, ফিরছে যখন, গ্রামের পথ আগেকার সময়, এখন নয় যে গাড়ি করে গেলাম গাড়ি করে চলে গেলাম, হেঁটে হেঁটে গেছে, হেঁটে হেঁটে ফিরেছে। মাঝ পথে যখন এসছে, সৎ বন্ধু বলছে, এই বন্ধু শোন, আর হাঁটতে পারছি না, একটু বিশ্রামের প্রয়োজন, তাই একটু বসি, চল জিরিয়ে নি। একটা গাছ দেখেছে, গাছের তলায় বসেছে। হঠাৎ করে সৎ বন্ধু দেখছে সামনে থেকে একটা নদী বয়ে যাচ্ছে, খরস্রোতা। বলছে, বন্ধু শোন, এই খুব পিপাসাও লেগেছে আর এত ক্লান্তি ভাব, একটু চোখ মুখ ধুয়ে একটু জল পান করে আসি। আচ্ছা বন্ধু যা। সৎ বন্ধু গেছে নদীর পাড়ে জল পান করতে, হাত মুখ ধুয়ে চোখ মুখ ধুয়ে জল পান করতে। আর এই দুষ্ট বন্ধু সেও কিছু চক্রান্ত করে মনে মনে ফোন দিয়ে পেছন পেছন গেছে। যখনই সৎ বন্ধু ওই নদীতে নেমে হাত মুখ ধুয়ে জল পান করতে যাবে, অমনি ওই দুষ্ট বন্ধু পেছন থেকে খরস্রোতা নদী ছিল, ওই জলের মধ্যে পড়ে, হতে পারে সাঁতার জানতো না, জলের মধ্যে পড়ে হাবুডুবু বুকে মরে গিয়ে ভেসে চলে গেছে। গ্রামে ফিরেছেন, ফিরে ঘটনাটাকে নিজের মতন করে বর্ণনা করেছে, নিজের মতন করে কিছু সাজিয়ে গুছিয়ে পরিবারকে বলেছে এমন এমন কিছু ঘটেছিল, তা সে মারা গেছে, নদীতে ভেসে চলে গেছে। আর কি করবে, পিতা মাতা পত্নী আদি যারা ছিল শোকে পড়ে গেছে। বলে শোনো, লাভ তো বেশি কিছু হয়নি, যা লাভ হয়েছিল কিছু টাকা রাখো বলে 10-20 হাজার টাকা দিয়েছে। এদিকে মুনাফা হয়েছে মনে করুন লক্ষ লক্ষ টাকা। 10-20 হাজার টাকা তাদেরকে দিয়ে সান্ত্বনা দিয়ে চলে গেছে। খুব আনন্দ, এত এত মুনাফা, আমার সব আমার। আনন্দ কার না হবে? আমার পকেটে যদি হঠাৎ করে টাকা চলে আসে, আনন্দ আসবে। কিন্তু বিচার করা উচিত এটা সৎ না অসৎ উপায়ে উপার্জন।
দেখবেন অনেকে রাস্তায় টাকা পেলে না নেয় না, ব্যাগে পর্যন্ত রাখে না, পকেটে করে রাখে, যে মন্দির দেখে মন্দিরে দিয়ে দেয়, বলে না 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 এই টাকা আমার নয়, এই আমার মানি ব্যাগে ঢুকালে এর থেকে ডবল চলে যাবে, তার থেকে ভালো ওই রাস্তায় পেয়েছি ঠাকুরকে দিয়ে দেয়। আছে না বিচার এরকম? এখন ওই অসৎ বন্ধু এখন এত মুনাফা হয়ে গেছে, ব্যবসা আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে ব্যবসা, মুনাফার পর মুনাফা। এখন বিবাহ করেছে, বলে যখন সুখ আসে তখন তো আমরা কোনটা অন্যায় তো বুঝি না, আনন্দ যখন থাকে তখন পাপ কি তখন বুঝি না। বিবাহ করেছে, ফুটফুটে এক ছেলে হয়েছে, খুব সুন্দর এক ছেলে হয়েছে, ছেলে দেখতে দেখতে 6-7 বছর বয়স হয়েছে। 6-7 বছর যখন বয়স হয়েছে, হঠাৎ করে একদিন ওই ছেলের কোনো একটা রোগ হয়ে গেছে, আর এমন রোগ হয়েছে ওই ছেলেকে হাসপাতালে ভর্তি করেছে। ডাক্তার বলে এটা অপারেশন করতে হবে, তাহলে মনে হয় সুস্থ হবে। বলে ডাক্তারবাবু যত টাকা লাগে আমি দেবো, চিন্তা করবেন না, অপারেশন করুন। অপারেশন করেছে, কিন্তু এই ডাক্তার বলে না সাকসেসফুল নয়, আরেকটা অপারেশন করতে হবে। বলে যা লাগে আপনি টাকা দেবো, আপনি অপারেশন করুন। অপারেশন করেছে, একে একে এরকম হতে পারে 2-3টা অপারেশন করেছে, আর অনেক অনেক মোটা অঙ্কের টাকার প্রয়োজন ছিল, লাগিয়ে দিয়েছে। ব্যবসা যা ছিল সব বিক্রি বাট্টা করে, ঘর বাড়ি বিক্রি করে, বলে একটা শেষ অপারেশন আছে, এটা করলে হতে পারে আপনার ছেলে বেঁচে যাবে। যা ছিল অবশিষ্ট, বলে দেখো আত্মীয়ের যদি রোগ হয়, কোন ব্যক্তি পারে যে আমার অর্থ সব জমে থাকবে আর আমার আত্মীয় আমার সামনে থেকে চলে যাবে, আত্মীয় স্বজন পরিজন। কি করেছে, যা অবশিষ্ট ছিল জমি জায়গা সব বেচে দিয়েছে, বেচে দিয়ে টাকা জমা করে দিয়েছে। বলে ডাক্তারবাবু যা লাগে আপনি অপারেশন করুন। যথারীতি অপারেশন করেছে। অপারেশন করে যখন বেরিয়ে এসছে, ডাক্তারবাবু ওই দুষ্ট বন্ধুকে বলছে যে দেখুন আমি দুঃখিত, অপারেশন করলাম ঠিকই, কিন্তু অপারেশন সাকসেসফুল নয়। আর কতদিন নয়, কতক্ষণ এ আর বাঁচবে সেটাও আমরা বলছি। কতদিন বলেন, কতক্ষণ বাঁচবে সেটাও আমরা বলতে পারছি। এখন ছেলেকে হাসপাতালের বিছানায় দিয়ে দিয়েছে। তার বাবা যখনই হাসপাতালের ওই ঘরে গিয়ে ঢুকেছে যেখানে ছেলে শুয়ে রয়েছে, ছেলে বাবাকে দেখেই হাসতে লেগেছে, খিলখিল খিলখিল। বলে রে বাবা হাসছিস কেন? বলে বাবা আমি শুনেছি ডাক্তারবাবু বলেছে যে আমি নাকি আর বেশিক্ষণ বাঁচবো না। বলে না না বাবা ভুল শুনেছিস, কিচ্ছু হবে না তোর। বলে না না তুমি আমাকে মিথ্যা বলছো। কোনোভাবে শুনেছেন? আমি শুনেছি আমি আর বেশিক্ষণ বাঁচবো না। এখন বলছে বেশ এইসব কথা বলিস না, এই যা যে করেই হোক ডাক্তারবাবু ওষুধ দিয়ে তোকে ঠিক বাঁচাবে, ঠিক করে দেবে, তুই চিন্তা করিস। বলে যা হবে হবে। শোনো বাবা একটা কাজ করো, এই তোমার পকেটে এখনো যে 25-30 হাজার টাকা বেঁচে আছে না, আমার ইচ্ছা আমি যখন মরে যাব ওই 25-30 হাজার টাকা দিয়ে আমার শ্রাদ্ধ শান্তিটা একটু ধুমধাম করে করবো। ছোট্ট ছেলে, কত 6-7 বছর বয়স, কি বোঝে এসবে? ওই যে 25-30 হাজার টাকা আছে ধুমধাম করে করবে। বলে আচ্ছা বেশ। আর দেখতে দেখতে সত্যই ওই বাবার সামনে ওই ছেলে কিছুক্ষণের মধ্যেই মারা গেছে। যা ছিল 25-30 হাজার টাকাই ছিল পকেটে, সম্বল শেষ সম্বল। ওইটা দিয়ে যেমন যেমন আয়োজন করেছে পেরেছে তেমন আয়োজন করেছে, শ্রাদ্ধ শান্তি সব করেছে। শ্রাদ্ধ শান্তি হবার বেশ কিছুদিন পর হঠাৎ করে একদিন সন্তান স্বপ্নে এসেছে। আমাদের আছে না দেখবেন অনেক পুরনো আত্মীয় মারা গেছে যারা অনেক সময় স্বপ্নে দেখি আমাদের সাথে কথা বলে, বিভিন্ন রকম কার্যকলাপ করে। তা ছেলে এসছে, এসে ওই বাবাকে বলছে কিরে কেমন আছিস? বাবা বলছে হ্যাঁ রে তুই আমার ছেলে, তুই আমাকে তুই তুই করে স্বপ্নে কথা বলছিস, তুই তুই করে বলছিস? বলে না না তুই আমাকে চিনতে পারিসনি। বলে চিনতে পারিসনি? বলে একবার মনে করে দেখ ওই যে ওই গ্রামে গেছিলাম আর ওই যে তুই আমাকে নদীর মধ্যে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলি, মনে পড়ছে? স্বপ্নে কথোপকথন চলছে, মনে পড়েছে? বলে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তা তুই? বলে শোন এই তোর কাছে আমার গচ্ছিত কিছু মুনাফা ছিল, তুই তো আমার পরিজনকে ঠকিয়ে দিয়েছিস, বাবা মাকে 10-20 হাজার টাকা ধরিয়ে দিয়েছিস, কিন্তু তো লক্ষ লক্ষ টাকার মুনাফা ছিল, আমার ভাগ করিসনি। তাই আমি আমার ভাগ বুঝে নেওয়ার জন্য তোর ছেলে হয়ে, এটা সত্য ঘটনা, এটা কোনো গল্প কথা নয়, এটা সত্য ঘটনা। তখন বলছে যে শোন
ওই যে শেষে যাবার সময় বলে গিয়েছিলাম তোর পকেটে যে 25-30 হাজার টাকা ছিল না, ওইটাও আমার ভাগেরই ছিল। সুদে আসলে বেড়ে এত হয়েছে যে তোর সব বিক্রি বাট্টা করেও চুক্তা করতে পারিসনি। শেষ পকেটে যে সম্মানটা ছিল ওটাও আমার ভাগের ছিল। তাই তোকে বলে গিয়েছিলাম যে আমার স্বার্থ শান্তিটা ওই টাকা দিয়ে একটু ভালো করে 1 টাকাও যদি মেরেছো, জানলে তাকে সুদে আসলে চুক্তা করে তারপরে দেবে। এবার কি করে চুক্তা করবে না তুমি জানো না আমি জানি, একজনই জানে, তিনি আমার শ্রীমতী রাধা। প্রেম সে বলো।